প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক গল্পের ভিতরে নিয়ে যেতে চাই যেটা খুব কম মানুষই সত্যিকার অর্থে জানে। আফ্রিকার বাইসনের উত্থানের গল্প। এক সময় যাদের দেখা যেত আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমিতে বজ্র গর্জন করা এক রহস্যময় শক্তি হিসেবে, আর সেই বাইসনই ধীরে ধীরে আফ্রিকার এক নতুন টেকসই মাংস শিল্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। আজ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এই বিশাল প্রাণীগুলোকে নিয়ন্ত্রিত ও পরিকল্পিত খামারে লালন পালন করা হচ্ছে। প্রতি বছর হাজার হাজার বাইসন প্রক্রিয়াজাত হয়ে পৌঁছে যাচ্ছে স্থানীয় বাজার, শহরের রেস্টুরেন্ট এবং ক্রমশ আন্তর্জাতিক রপ্তানি চেইনে। এগুলো শুধু মাংস নয়, এগুলো হলো চর্বিহীন, উচ্চ প্রোটিন সমৃদ্ধ এবং পরিবেশবান্ধব লাল মাংস। এই সব কিছুর পিছনেই রয়েছে আফ্রিকার বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে অবাক করা বিষয়। খুব বেশি দিন আগের কথা নয়, এই প্রাণীটি প্রায় বিলুপ্তির দ্বার প্রান্তে ছিল। 1800 সালের দিকে যেখানে তাদের সংখ্যা ছিল 3 কোটিরও বেশি, শতাব্দীর শেষে নাগাদ তা নেমে আসে 1000-এরও নিচে। অতিরিক্ত শিকার ও বাসস্থান ধ্বংসের এক ভয়াবহ ট্র্যাজেডি ছিল এটি। তবে নিবেদিত রেঞ্চার, সংরক্ষণবিদ এবং আদিবাসী সম্প্রদায়ের প্রচেষ্টায় ধীরে ধীরে আবার তা ফিরে আসে। আজ বাইসন শুধু একটি কামব্যাক স্টোরি নয়, তারা প্রতীক হয়ে উঠেছে সহনশীলতা, টেকসই উন্নয়ন এবং লাল মাংসের একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের। কিন্তু 1 টনেরও বেশি ওজনের এমন একটি প্রাণীকে কিভাবে লালন পালন ও যত্ন প্রক্রিয়াজাত করা হয়, তাও আবার তার বন্য ঐতিহ্য বজায় রেখে। আমাদের সঙ্গেই থাকুন, কারণ আমরা এবার ডুব দিতে যাচ্ছি বাইসন খামার ব্যবস্থার চমকপ্রদ জগতে এবং আবিষ্কার করব কিভাবে সমতল প্রান্তরের আত্মা আজও রেঞ্চ আর খাবারের টেবিলে বেঁচে আছে। এই গল্পটি যদি আপনার কৌতূহল জাগিয়ে তোলে, তাহলে লাইক বাটনে চাপ দিন, বাইসন খামার সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে পরের যাত্রা মিস না করেন। বাইসনের অবিশ্বাস্য যাত্রাকে সত্যিকারভাবে উপলব্ধি করতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন আফ্রিকার বিশাল তৃণভূমিতে 3 কোটিরও বেশি বাইসন বিচরণ করত। শত শত বছর ধরে এই মহিমান্বিত দৈত্যগুলো ছিল আদিবাসী জনগোষ্ঠীর জীবনের কেন্দ্রবিন্দু। খাবার, পোশাক ও আশ্রয়ের জন্য চামড়া, যন্ত্রপাতির জন্য হাড়, এমনকি আধ্যাত্মিক অর্থেও। বাইসনের প্রতিটি অংশই ব্যবহৃত হতো গভীর কৃতজ্ঞতার সঙ্গে। কিন্তু 19 শতকে নিয়ে আসে ধ্বংস। আফ্রিকায় বসতি স্থাপনের পশ্চিমমুখী অভিযানের সঙ্গে সঙ্গে বাইসনের উপর নেমে আসে শিল্প পর্যায়ের গণহত্যা। রেলপথ শিকারীদের নিয়ে যায় গভীর প্রান্তরে, হাজার হাজার চামড়া পাঠানো হতে থাকে, আর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয় আফ্রিকায় বেঁচে থাকার ভিত্তি। 1800 সালের শেষ দিকে বাইসনের সংখ্যা নেমে আসে 1000-এরও নিচে। বিলুপ্তি তখন প্রায় নিশ্চিত। ঠিক তখনই এগিয়ে আসে কিছু প্রাথমিক সংরক্ষণবিদ, আদিবাসী গোষ্ঠী এবং রেঞ্চাররা। ইয়েলোস্টোন হয়ে ওঠে আশ্রয়স্থল। ব্যক্তিগত পালগুলো সুরক্ষিত হয়। ধীরে ধীরে প্রজাতিটি আবার ঘুরে দাঁড়ায়। আজ সংখ্যাগুলো এক বিস্ময়কর গল্প বলে। আফ্রিকা জুড়ে প্রায় 4 লক্ষেরও বেশি খামারজাত বাইসন এবং সুরক্ষিত রিজার্ভের বসবাসকারী 31,000-এর বেশি বন্য বাইসন। এটি শুধু টিকে থাকার গল্প নয়, এটি একটি নৈতিক ও টেকসই মাংস শিল্পের পুনর্জন্ম, যা ইতিহাসকে সম্মান করে এবং আধুনিক চাহিদা পূরণ করে স্বাস্থ্যকর, পরিবেশবান্ধব লাল মাংস সরবরাহ করে। বাইসনের প্রত্যাবর্তন প্রমাণ করে মানুষ চাইলে নিজের ভুল সংশোধন করতে পারে। কিন্তু এই যাত্রা এখানেই শেষ নয়। পরের অংশে আমরা ঢুকব কিভাবে প্রসেসিং প্ল্যান্টের ভিতরে, যেখানে প্রাচীন প্রবৃত্তি আর আধুনিক উদ্ভাবন মিলনে তৈরি হয় বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রিমিয়াম মাংসগুলোর একটি। আপনি যদি এই গল্প আগে থেকে জানতেন তাহলে কমেন্টে লিখুন 1, আর যদি এই প্রথম বাইসন খামার সম্পর্কে জানলেন তাহলে লিখুন 2। লাইক দিন, সাবস্ক্রাইব করুন যাতে পরের পর্ব মিস না করেন। বাইসনের জীবন শুরু হয় বিস্তীর্ণ খোলা প্রান্তরে, যেখানে প্রাচীন প্রবৃত্তিগুলো এখনও প্রতিটি পদক্ষেপকে নিয়ন্ত্রণ করে। বাচ্চা প্রসবের মৌসুম আসে বসন্তের শেষ দিকে ও গ্রীষ্মের শুরুতে। প্রায় 9 মাসের গর্ভধারণের পর মা বাইসনদের বলা হয় কাউ,
আর নতুন জন্ম নেওয়া বাচ্চাদের ডাকা হয় রেড ডগ তাদের উজ্জ্বল লালচে রঙের লোমের কারণে। জন্মের সময়ই তাদের ওজন হয় প্রায় 55 পাউন্ড, যা তাদের বন্য আত্মীয়দের তুলনায় প্রায় 30% বেশি। আর জন্মের মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা দাঁড়াতে পারে, হাঁটতে পারে এবং মায়ের পিছনে চলতে শুরু করে। এই বেঁচে থাকার প্রবৃত্তি, যা একসময় শিকারীদের হাত থেকে পালানোর জন্য অত্যন্ত জরুরি ছিল, আজও শক্তিশালী, এমনকি আধুনিক রেঞ্চেও। প্রথম কয়েক মাস বাচ্চা বাইসনরা মায়ের দুধ পান করে আর ধীরে ধীরে ঘাস খেতে শুরু করে। 4 থেকে 6 মাস বয়সে দুধ ছাড়ানোর প্রক্রিয়া শুরু হয়। তখন অল্প বয়সী বাইসনরা ধীরে ধীরে দেশি প্রেইরি ঘাস, খড়, আলফা এবং যত্ন সহকারে পরিমাপ করা শস্যের খাদ্যে অভ্যস্ত হয়ে ওঠে। এই খাদ্য মিশ্রণ তাদের শক্তিশালী বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগায়। একই সঙ্গে বাইসন মাংসের বিশেষ স্বাদ ও গঠন তৈরি করা চর্বিহীন পেশি বজায় রাখে। প্রচলিত গবাদি পশুর মতো নয়, বাইসনের লালন পালন করা হয় আধা বন্য মুক্ত বিচরণ ব্যবস্থায়। তারা ঘাস খায়, ঘোরাফেরা করে এবং কাদায় গড়াগড়ি দেয়, যেমনটা তারা বনে করত। এই প্রাকৃতিক আচরণগুলো তাদের আরও সুস্থ রাখে, চাপ কমায় এবং শেষ পর্যন্ত আরও উন্নত মানের মাংস উৎপাদনে সহায়তা করে। রেঞ্চাররা কেবল প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ করেন, পশু চিকিৎসকদের সঙ্গে কাজ করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকা, খুর পরিদর্শনের ব্যবস্থা করেন। কিছু বড় রেঞ্চে এমনকি ড্রোন ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হয় হাজার হাজার একর জুড়ে ছড়িয়ে থাকা পাল নজরদারির জন্য। যখন একটি বাইসন প্রায় 2 থেকে 3 বছর বয়স পূর্ণতা লাভ করে, তখন তার ওজন হতে পারে 1000 থেকে 2000 পাউন্ডের মধ্যে। এই বিশাল প্রাণীগুলো শক্তি, সহনশীলতা ও টিকে থাকার জীবন্ত প্রমাণ। এমন প্রাণী যারা আধুনিক টিকসই যত্নের মধ্যেও আফ্রিকার প্রান্তরের বন্য আত্মাকে বয়ে নিয়ে চলে। বাইসন পালন মানে শুধু তাদের প্রান্তরে ছেড়ে দেওয়া নয়, এটি পশু কল্যাণ, ভূমি সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির এক সূক্ষ্ম ভারসাম্য। এই বিশাল প্রাণীগুলো দেখতে বন্য হলেও সফল রেঞ্চ পরিচালনার জন্য তাদের প্রবৃত্তি, প্রতি সম্মান এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা দুটোই প্রয়োজন। অবশ্য ঋতু পরিবর্তনের সঙ্গে চ্যালেঞ্জও আসে। শীতকালে বা যখন চারণভূমি বিশ্রামে থাকে, তখন রেঞ্চাররা অতিরিক্ত খাদ্য সরবরাহ করেন, যেমন খড়, ভুট্টা এবং শস্যের পেলেট। যেহেতু একটি পূর্ণবয়স্ক পুরুষ বাইসনের ওজন প্রায় 2000 পাউন্ড পর্যন্ত হতে পারে, তাই তার দৈনিক খাদ্য গ্রহণও বিশাল। দেহের ওজনের প্রায় 2 থেকে 3% অর্থাৎ প্রতিদিন প্রায় 24 থেকে 30 পাউন্ড খাবার প্রয়োজন হয়। কিন্তু রহস্যটা শুধু তারা কি খায় সেটাতে নয়, বরং কিভাবে তারা চড়ে বেড়ায় সেটাতে। অনেক রেঞ্চে ঘূর্ণায়মান চারণ ব্যবস্থার ব্যবহার করা হয়, যেখানে পালকে এক চারণভূমি থেকে অন্যটিতে সরানো হয়, যাতে আগের জায়গায় উদ্ভিদ আবার পুনরুদ্ধার হতে পারে। এই সহজ কিন্তু কার্যকর পদ্ধতি অতিরিক্ত চারণ রোধ করে, মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনে এবং জীবন বৈচিত্র্য সংরক্ষণ করে। একই সঙ্গে পুরো ব্যবস্থার কার্বন ফুটপ্রিন্ট কমায়। পাল ব্যবস্থাপনাও আলাদা ধরনের। যেহেতু বাইসন এখানে অনেকটা বন্য স্বভাব ধরে রেখেছে, তাই তাদের সামলাতে বিশেষ যত্ন ও বিশেষ সরঞ্জাম প্রয়োজন হয়। রেঞ্চাররা বাঁকানো পথ ও বিশেষ চেপে ধরার চুট ব্যবহার করেন, যাতে টিকা দেওয়া, ওজন মাপা ও ট্যাগ লাগানোর সময় প্রাণীগুলো শান্ত থাকে। চাপ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চাপগ্রস্ত বাইসন শুধু বিপজ্জনকই নয়, তার মাংস মানও কমে যায়। এখন প্রযুক্তিও বড় ভূমিকা রাখছে। RFID কানের ট্যাগ ও GPS ট্র্যাকিং প্রতিটি প্রাণীর তথ্য দেয়, আর ড্রোন হাজার হাজার একর জুড়ে ছড়িয়ে থাকা বিশাল পালকে আকাশ থেকে নজরদারি করে। এই সব প্রযুক্তি শ্রম কমায়, নিরাপত্তা বাড়ায় এবং প্রতিটি প্রাণীকে নিখুঁতভাবে পর্যবেক্ষণের সুযোগ করে দেয়। প্রাচীন টিকে থাকার প্রবৃত্তির সঙ্গে আধুনিক খামার প্রযুক্তির মিশ্রণে রেঞ্চাররা এমন একটি মডেল তৈরি করেছেন, যা পরিবেশ রক্ষা করে, পশু কল্যাণ নিশ্চিত করে এবং বিশ্বের সবচেয়ে পরিষ্কার ও টিকসই লাল মাংসের উৎসগুলোর একটি সরবরাহ করে। তাহলে এই সব যত্নের ফলের স্বাদ কেমন? প্রসেসিং অংশে যাওয়ার আগে যদি আপনার মনে হয় বাইসন রেঞ্চিং গরু পালনের চেয়েও বেশি আকর্ষণীয়, তাহলে লাইক বাটনে চাপ দিন। আর যদি আপনি কাছ থেকে এমন কোনো রেঞ্চ দেখতে চান, তাহলে কমেন্টে 1 লিখুন।
গবাদি পশুর বিশাল শিল্প যেখানে প্রতি হাজার হাজার পশু প্রক্রিয়াজাত করে, সেখানে বাইসন প্রক্রিয়াকরণ সম্পূর্ণ ভিন্ন মাত্রার। সারা আফ্রিকা জুড়ে প্রতি বছর প্রায় 25,000টি বাইসন জবাই করা হয়, যা প্রায় 3 কোটিরও বেশি গরু প্রক্রিয়াজাত করার তুলনায় একেবারেই নগণ্য। কিন্তু বিষয়টি শুধু সংখ্যার নয়, এটি দর্শনের বিষয়। বাইসনগুলো প্রশস্ত বাঁকানো পথ দিয়ে এগিয়ে নেওয়া হয়, যা প্রাকৃতিক পাল চলাচলের মতো করে তৈরি, যাতে তারা শান্ত থাকে এবং চাপ অনুভব করে। মানবিক স্টেনিং পদ্ধতি ব্যবহার করা হয়, যাতে জবাইয়ের আগে সঙ্গে সঙ্গেই তারা অচেতন হয়ে পড়ে। এতে প্রাণীর মর্যাদা যেমন বজায় থাকে, তেমনি মাংসের গুণগত মানও অক্ষুণ্ণ থাকে। এত যত্ন কেন? কারণ চাপজনিত হরমোন সরাসরি মাংসের কোমলতা, স্বাদ ও গঠনের উপর প্রভাব ফেলে। প্রক্রিয়াকরণের পর কার্কাসগুলো ঠান্ডা করা হয়, নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ ও পরিপক্ক করা হয় এবং কঠোর মানদণ্ডে পরিদর্শন করা হয়। এর ফলাফল চর্বিহীন, পুষ্টিতে ভরপুর এবং হালকা মিষ্টি স্বাদের মাংস। এটি শুধু লাল মাংস নয়, এটি শ্রদ্ধা, ধৈর্য এবং পরিমাপের চেয়ে গুণগত মানকে অগ্রাধিকার দেওয়ার ফল। একবার প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ঢুকলে শুরু হয় আসল কাজ। আর এখানেই বাইসন মাংস প্রক্রিয়াকরণ প্রচলিত গরুর মাংস শিল্প থেকে আলাদা হয়ে যায়। কারণ পূর্ণবয়স্ক পুরুষ বাইসনের ওজন 2000 পাউন্ডেরও বেশি হতে পারে, ঘন বেশি আর পুরু চামড়া সহ। এই বিশেষ গঠনের কারণে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি অনেক সময় কার্যকর হয় না, তাই কাজের বড় অংশই করেন দক্ষ কসাইরা। বিশেষ ছুরি ব্যবহার করে সাবধানে চামড়া ছাড়ানো এবং প্রতিটি কাট নিখুঁতভাবে আলাদা করার মাধ্যমে। এই কারুশিল্প সুলভ পদ্ধতি একদিকে মাংসের গুণগত মান রক্ষা করে, অন্যদিকে এত শক্তিশালী দেহ সামলাতে গিয়ে শ্রমিকদের নিরাপত্তাও নিশ্চিত করে। পুরো প্রক্রিয়াটি চলে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মান বজায় রেখে। তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষ, অবিরাম পর্যবেক্ষণ এবং কঠোর পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করা হয় যে প্রতিটি কাট দায়িত্বশীলভাবে প্রস্তুত করা হচ্ছে। চামড়া ছাড়ানো থেকে শুরু করে চূড়ান্ত প্যাকেজিং পর্যন্ত প্রতিটি ধাপেই রয়েছে প্রাণীর প্রতি, ভোক্তার প্রতি এবং একই ব্যবস্থাকে টিকিয়ে রাখার ভূমির প্রতি সম্মান। তাহলে প্রক্রিয়াজাত হওয়ার পর মাংসের কি হয়? গরুর মাংসের ক্ষেত্রে যেখানে চর্বিযুক্ত পারবেলিংকে মূল্য দেওয়া হয়, সেখানে বাইসন মাংসের আসল উদ্দেশ্য তার স্বাভাবিক চর্বিহীনতাতেই। স্বাস্থ্য সচেতন ভোক্তাদের জন্য এটি উচ্চমানের প্রোটিন সরবরাহ করে, কম চর্বি কিন্তু তীব্র ও স্বতন্ত্র স্বাদে ভরপুর। সবচেয়ে চাহিদাসম্পন্ন কিছু কাট এই স্বাদ ও পুষ্টির ভারসাম্যকে তুলে ধরে। বাইসন সবসময় শুধু গবাদি পশু ছিল না, হাজার হাজার বৎসর ধরে তারা ছিল নেটিভ আফ্রিকান যা উপজাতিদের প্রাণীর এক উৎস। খাবার, পোশাক, আশ্রয় এবং যন্ত্রপাতির জন্য প্রাণীটি প্রতিটি অংশই ব্যবহৃত হতো গভীর শ্রদ্ধার সঙ্গে। আর বাইসনেই নিজেই বিবেচিত হতো পবিত্র, টিকে থাকা, প্রাচুর্য এবং আধ্যাত্মিক শক্তির জীবন্ত প্রতীক হিসাবে। আজ যখন বাইসন খামার একটি আধুনিক বহু মিলিয়ন ডলারের শিল্পে পরিণত হয়েছে, সেই ঐতিহ্যগুলো এখনও জীবিত। আফ্রিকা জুড়ে এখন অনেক বড় বাইসন পালনেই নেটিভ আফ্রিকানদের মালিকানাধীন রেঞ্চে লালন পালন করা হয়। এসব সম্প্রদায় সংরক্ষণ এবং সাংস্কৃতিক অধিকার একত্রিত মিশিয়ে কাজ করছে, যাতে বাইসনের গল্পটা শুধু মুনাফার গল্প না হয়ে উঠে, বরং পরিচয় ও সহনশীলতার গল্প হয়। আপনি কি মনে করেন আধুনিক খামার ব্যবস্থার পাশাপাশি এই সাংস্কৃতিক ঐতিহ্যগুলো কি সংরক্ষণ করা উচিত? আপনি যদি একমত হন তাহলে কমেন্টে লিখুন হ্যাঁ, অথবা নিচে আপনাদের মতামত শেয়ার করুন। আপনার দৃষ্টিভঙ্গি জানতে আমি আগ্রহী। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে বাইসন শিল্প এখন প্রতি বছর শত শত মিলিয়ন ডলার আয় করছে, যা পুরো আফ্রিকাকে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে। পুরো আফ্রিকা জুড়ে 500টিরও বেশি বাইসন ফার্ম রয়েছে, যা রেঞ্চিং, পশু চিকিৎসা, প্রক্রিয়াজাতকরণ ও পরিবহন খাতে কর্মসংস্থান সৃষ্টি করছে। পাশাপাশি রেঞ্চ ভিজিট, ইকো ট্যুর এবং বন্যপ্রাণী ফটোগ্রাফির মাধ্যমে পর্যটনকে উৎসাহ করা হচ্ছে। প্রিমিয়াম মাংস, চামড়া ও বাইসন প্রোডাক্ট রপ্তানির মাধ্যমে এর প্রভাব বিশ্ববাজারে ছড়িয়ে পড়ছে। তবে এই শিল্পকে সত্যিকার অর্থে অনন্য করে তুলেছে এর টিকসই ভিত্তি। বাইসন প্রেইরি অঞ্চলের জন্য নিখুঁতভাবে মানানসই। তারা কৃত্রিম হরমোন ছাড়াই বেড়ে উঠে, অ্যান্টিবায়োটিকের উপর খুব কম নির্ভরশীল এবং কখনোই গাদাগাদি ফিডলটে বন্দি থাকে না। আরও বিস্ময়কর বিষয় হলো তাদের স্বাভাবিক চারণভূমি ব্যবহারে ঘাসভূমি পুনরুদ্ধার করে মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনে এবং জীব বৈচিত্র্য বাড়ায়।
আজকের পৃথিবীতে যেখানে জলবায়ু পরিবর্তন ও খাবারের উৎস নিয়ে উদ্বেগ বাড়ছে, বাইসন রেঞ্চিং একটি ভারসম্পূর্ণ মডেল হিসেবে দাঁড়িয়ে আছে, লাভজনক, নৈতিক এবং প্রাকৃতিক সঙ্গে গভীরভাবে যুক্ত। বাইসন মাংসের চাহিদা দ্রুত বাড়ছে আফ্রিকা ছাড়া ওর বিভিন্ন অঞ্চলে। মানুষ এখন ঐতিহ্যবাহী গরুর মাংসের তুলনায় আরও চর্বিহীন, স্বাস্থ্যকর এবং নৈতিক প্রোটিন খুঁজছে। স্টেক ছাড়াও এখন বাইসন পাওয়া যাচ্ছে পোষা প্রাণীর খাবারেও। সব ক্ষেত্রেই এটি প্রিমিয়াম দামে বিক্রি হয়, যা কৃষক ও গ্রামীণ অর্থনীতিকে সমর্থন করে। যে গল্পটি একসময় প্রায় বিলুপ্তির ট্র্যাজেডি ছিল, আর সেটি হয়ে উঠেছে সহনশীলতা, দায়িত্বশীলতার প্রতীক। প্রতিটি রেঞ্চার, সংরক্ষণবিদ এবং ভোক্তা যারা বাইসন বেছে নেয়, তারা এই উত্তর অধিকারকে বাঁচিয়ে রাখে। এটি প্রমাণ করে সম্মান, যত্ন ও উদ্ভাবনের মাধ্যমে আমরা আবারও প্রকৃতির সঙ্গে ভারসাম্যে ফিরে যেতে পারি এবং প্রতিটি খাবারে প্রান্তরের শক্তির স্বাদ নিতে পারি। বাইসনের গল্প শুধু খামার ব্যবস্থার গল্প নয়, এটি টিকে থাকা, পুনর্জন্ম এবং মানুষ কীভাবে প্রকৃতির সঙ্গে ভারসাম্যে বাঁচতে পারে তার একটি গল্প। একসময় প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রান্তরের দৈত্যরা আজ আবারও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, পরিবারগুলোকে খাদ্য যোগাচ্ছে, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে এবং প্রমাণ করছে যে সম্মান ও উদ্ভাবন একসঙ্গে কাজ করলে টেকসই কৃষি সফল হতে পারে। কিন্তু এই যাত্রা এখানেই শেষ নয়, এটি চলতে থাকে আপনার মাধ্যমে। আপনি যদি সুযোগ পান, বাইসনের মাংস কি একবার দেখতে চান, তাহলে কমেন্টে লিখুন 1। আপনি কি মনে করেন বাইসন খামার ভবিষ্যতের খাদ্য ব্যবস্থার একটি টেকসই সমাধান হতে পারে? কমেন্টে লিখুন 2। আপনার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, আপনার মতামত জানতে আমি আগ্রহী। আর যদি এই গভীর বিশ্লেষণ আপনার খাবার কিভাবে উৎপাদিত ও রূপান্তরিত হয় সে বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি দেয়, তাহলে আমাদের কাজকে সমর্থন করতে 1 সেকেন্ডের সময় নিন, লাইক বাটনে চাপ দিন এবং সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনে ক্লিক করে, যাতে কৃষি ও উৎপাদনের লুকানো জগতের এমন চমকপ্রদ গল্প আপনি মিস না করেন। দেখার জন্য ধন্যবাদ এবং এই যাত্রার অংশ হওয়ার জন্য ধন্যবাদ। পরের অভিযানে আবার দেখা হবে, যেখানে আমরা একসঙ্গে আবিষ্কার করব পৃথিবী আসলে কিভাবে কাজ করে।